নমস্কার, আমি ডক্টর অনন্যা বাসু, বর্তমানে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ও ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে যুক্ত রয়েছি ফিটোম্যাট ওয়েলনেসের সঙ্গে। আমরা আজ আলোচনা করব বার্থ ডিফেক্টসের ডায়াগনোসিস ও ট্রিটমেন্ট নিয়ে। বার্থ ডিফেক্টস অর্থাৎ বাচ্চার শরীরে কোনো গঠনগত ত্রুটি। প্রত্যেক 33টির মধ্যে একটি শিশু বা ভ্রূণের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের গঠনগত ত্রুটি হতে পারে। অর্থাৎ বলা যেতে পারে যে প্রত্যেক 4.5 মিনিটে একটি করে শিশুর জন্ম হয় যার কোনো ধরনের স্ট্রাকচারাল প্রবলেম বা বার্থ ডিফেক্ট অর্থাৎ গঠনগত ত্রুটি আছে। এই গঠনগত ত্রুটি কি কি এবং কিভাবে হতে পারে? উদাহরণস্বরূপ বলা যায় হার্টের বিভিন্ন রকম সমস্যা, কিডনির বিভিন্ন রকম সমস্যা, সঠিকভাবে এই অর্গানগুলির গঠন না হওয়া, ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট জাতীয় সমস্যা, হাত পা ঠিকমতো তৈরি না হওয়া, মিসিং ফিঙ্গার ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এই ধরনের সমস্যাগুলি ডায়াগনোসিস করা যায় আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে এবং আরও বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর কারণ নির্ধারণ খানিকটা করা যেতে পারে। গঠনগত ত্রুটি বা স্ট্রাকচারাল ডিফেক্ট বা বার্থ ডিফেক্ট কী কী কারণে হতে পারে? এর কারণ বহুবিধ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো নির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় না। আবার বিভিন্ন ক্ষেত্রে নানান কারণ থাকতে পারে, যেমন কিছু ক্ষেত্রে জিনগত সমস্যা বা ক্রোমোজোমাল সমস্যার জন্য এই ধরনের ডিফেক্ট হতে পারে। কখনো দেখা যায় মায়ের শারীরিক কিছু অবস্থা, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে প্রেগনেন্সি কনসিভ করার আগে বা প্রেগনেন্সি চলাকালীন, সেক্ষেত্রেও এই ধরনের ডিফেক্ট আসতে পারে। এছাড়াও বেশ কিছু ধরনের ড্রাগে এক্সপোজারের কারণেও এই ধরনের সমস্যা বাচ্চার মধ্যে দেখা যেতে পারে। যেমন মায়ের ক্ষেত্রে যদি স্মোকিং বা অ্যালকোহল ইউজ করার কোনো হিস্ট্রি থাকে, বা মায়ের ক্ষেত্রে যদি আইসোট্রেটিনয়েন বা কিছু ধরনের এপিলেপসির ওষুধ এবং এরম ধরনের কিছু ক্ষতিকর ওষুধ ব্যবহার করার কোনো রকম হিস্ট্রি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও দেখা যায় গর্ভস্থ ভ্রূণের মধ্যে এই ধরনের স্ট্রাকচারাল ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া আরেকটা কারণ হলো মায়ের কোনো রকম ভাইরাল ইনফেকশন হওয়া। বেশ কিছু ধরনের ইনফেকশন আছে, যেমন সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, রুবেলা ভাইরাস ইনফেকশন ইত্যাদি, যে ক্ষেত্রে মা যদি এফেক্টেড হন সেক্ষেত্রে ভ্রূণটিরও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের গঠনগত ত্রুটি বা স্ট্রাকচারাল ডিফেক্ট দেখা যায় প্রথম 3 মাসের মধ্যে, অর্থাৎ বাচ্চার বিভিন্ন অর্গান যখন তৈরি হচ্ছে। তার মানে এই নয় যে তার পরেই আমরা পুরোপুরিভাবে নিশ্চিন্ত, তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের গঠনগত ত্রুটি দেখা যেতে পারে। তাহলে কিভাবে আমরা বুঝতে পারবো যে গঠনগত ত্রুটি বাচ্চাটির মধ্যে হচ্ছে কিনা? এর জন্য অবশ্যই আল্ট্রাসাউন্ড পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যান অর্থাৎ ভায়াবিলিটি স্ক্যান, যেটা আমরা গর্ভাবস্থার প্রথম দিকে অর্থাৎ সাধারণত 6 থেকে 9 সপ্তাহের মধ্যে করে থাকি, তাতে কিন্তু বাচ্চার গঠনগত ত্রুটি সম্পর্কে খুব একটা কিছু মন্তব্য করা যায় না, বা তার সম্ভাবনা সম্পর্কেও খুব একটা কিছু প্রেডিকশন করা যায় না। কারণ অবশ্যই বুঝতে পারছেন এই সময় গর্ভস্থ ভ্রূণটির আকার অত্যন্ত ছোট এবং এখনো অর্গানগুলো ভালোভাবে তৈরি হয়নি। এরপরে স্ক্যান যা হয় 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের মাথায়, অর্থাৎ চলতি কথায় যাকে আমরা এনটি স্ক্যান বলে ডেকে থাকি, যা ডাউন সিনড্রোম স্ক্রিনিংয়ের জন্য মোটামুটিভাবে করা হয়ে থাকে। সেখানে ডাউন সিনড্রোম বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির মার্কার দেখা ছাড়াও কিন্তু আমরা বাচ্চার গঠনগত ত্রুটি বড়সড় কিছু হচ্ছে কিনা তা খানিকটা নির্ধারণ করতে পারি। অবশ্যই এই সময় বাচ্চার গঠন কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি এবং 5 মাসের স্ক্যানে আমরা অনেক ডিটেলে বাচ্চার অ্যানাটমি বুঝতে পারবো। তাহলেও কিন্তু এই এনটি স্ক্যানের সময়ও আমরা অন্তত 9 ধরনের মেজর অ্যাবনর্মালিটি, যেমন মেগাসিস্টিস বা বাচ্চার মাথা বা ব্রেন ঠিকমতো তৈরি না হওয়া অর্থাৎ অ্যাক্রেনিয়া বা অ্যানেনকেফালি, বাচ্চার হার্টের মেজর ডিফেক্ট যেমন এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এই ধরনের কিছু বড় বড় ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট, এই ধরনের কিছু সমস্যা কিন্তু আমরা এই সময়েও পিক আপ করতে পারি। এবং যদি অবশ্যই বুঝতে পারছেন এই সমস্যাগুলো যদি আমরা এত গোড়ার দিকেই ধরে ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে তার সিদ্ধান্ত নিতে আমাদের অনেকখানি সহায়তা করতে পারে। এরপরে স্ক্যান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চার গঠনগত ত্রুটি আছে কিনা তা বোঝার জন্য, তা হলো চলতি কথায় যাকে আপনারা বলেন অ্যানোমালি স্ক্যান বা ফিটাল অ্যানাটমিক্যাল সার্ভে, যা ডিটেলে করা হয় মোটামুটিভাবে গর্ভাবস্থার 5 মাসের মাথায়। 18 সপ্তাহ থেকে 24 সপ্তাহের মধ্যে আমরা এই স্ক্যানটি করে দেখতে পারি বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অর্গানে কোনো ধরনের জটিলতা বা ত্রুটি ডেভেলপ করছে কি না। অবশ্যই মনে রাখবেন যে আল্ট্রাসাউন্ড পরীক্ষা অত্যন্ত এক্সপার্ট অপারেটরের হাতে হলেও এবং অত্যন্ত ভালোভাবে ইকুইপড সেন্টারে ভালো মেশিনে হলেও কিন্তু তার কিছু লিমিটেশন তাও থাকে। অর্থাৎ মোটামুটিভাবে 70% মতো গঠনগত ত্রুটি বা বার্থ ডিফেক্ট আমরা আল্ট্রাসাউন্ডে ধরতে পারি, তার বাইরেও কিছু আছে যা আমরা ধরতে পারি না।
অনেক পেশেন্ট আজকাল এসে আমাদের কাছে প্রশ্ন করেন যে ম্যাডাম, এই যে আপনি এত ডিটেলে স্ক্যান করে দেখছেন, এরপরে কি বাচ্চার অটিজম হবে কিনা এই বিষয়ে কোনো মন্তব্য করা যায়, বা বাচ্চা চোখে দেখতে পাবে কিনা, শুনতে পাবে কিনা, বাচ্চার বুদ্ধিমত্তা কেমন হবে এই বিষয়ে কি কোনো মন্তব্য করা যায়? এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আমরা আল্ট্রাসাউন্ডে যা দেখি তা হলো বাচ্চার আকৃতি বা গঠন, অর্থাৎ স্ট্রাকচারাল কোনো সমস্যা হচ্ছে কিনা, বাচ্চার ফাংশনালি কোনো সমস্যা হবে কিনা, এটা কিন্তু আল্ট্রাসাউন্ডের দ্বারা পুরোপুরি বলা যায় না। অবশ্যই যদি কোনো মেজর স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে, যেমন হার্টে এমন কোনো গঠনগত ত্রুটি হয়ে বসে আছে যার জন্য হার্ট ঠিকভাবে কাজ করতে পারছে না বা রক্ত সঞ্চালন করতে পারছে না, তা অবশ্যই আল্ট্রাসাউন্ডের দ্বারা নির্ধারণ করা সম্ভব। কিন্তু জন্মের পরে অটিজম হবে কিনা, মেন্টাল রিটার্ডেশন হবে কিনা, আইসাইট কেমন হবে, এগুলো কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের দ্বারা বলতে পারি না। অর্থাৎ আমরা এটা দেখতে পারি যে আই সকেট এবং তাতে লেন্সগুলি যথাযথ পজিশনে আছে কিনা, কিন্তু আইসাইট কেমন বা ভিশন কেমন হবে এই সব বিষয়ে মন্তব্য কিন্তু আল্ট্রাসাউন্ডের দ্বারা করা যায় না। অ্যানোমালি স্ক্যান অত্যন্ত ভালো কোনো জায়গায় প্রশিক্ষণপ্রাপ্ত কোনো অপারেটর বা সোনোগ্রাফারের হাতে বা ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ বা রেডিওলজিস্টের হাতে হওয়াই কাম্য, কারণ এই স্ক্যানটির উপর অনেক কিছু নির্ভর করছে। ভারতীয় আইন অনুসারে 24 সপ্তাহ পর্যন্ত গর্ভস্থ ভ্রূণটিকে কোনো মেডিকেল কারণে টার্মিনেট করা যেতে পারে। তাই বুঝতেই পাচ্ছেন, সিদ্ধান্ত তার আগেই আমাদের নিতে হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া যায় না এমন নয়, কিন্তু তার ক্ষেত্রে আইনি জটিলতা অনেক বেশি। তাই জন্য আমরা সঠিক সময়ে যদি ভালো জায়গায় আল্ট্রাসাউন্ড স্ক্যান অর্থাৎ অ্যানোমালি স্ক্যানটি করিয়ে নিতে পারি, তাহলে কিন্তু তা আমাদের অনেকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এমন নয় যে এই সময় আমরা গঠনগত ত্রুটি কিছু দেখতে পাইনি বলে এরপরে আর কোনো অ্যাবনর্মালিটি আসতে পারে না। কিছু কিছু পার্টিকুলার সমস্যা আছে বা অ্যাবনর্মালিটি আছে যা কিন্তু থার্ড ট্রাইমেস্টারে বা প্রেগনেন্সির পরের দিকে গিয়েও দেখা যেতে পারে। এই সব ক্ষেত্রে আমরা গ্রোথ স্ক্যানের সময়ও তাই জন্য বাচ্চার অ্যানাটমি যতটা সম্ভব, যতটা দেখা যায় তা অনেকটাই দেখে নিতে চেষ্টা করি। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার নাম হলো ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এই ফিটাল ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষাটি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর বা ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ এবং পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টদের হাতেই হয়ে থাকে, এবং এই পরীক্ষাটি একটি বিশেষ ধরনের হার্টের স্ক্যান, যার দ্বারা ফিটাল হার্ট সম্বন্ধীয় অনেক কিছু ইনফরমেশন আমরা সঠিকভাবে পেতে পারি। এই ফিটাল ইকো পরীক্ষা সাধারণভাবে করা হয় 22 থেকে 24 সপ্তাহের মধ্যে। এর আগেও করা যায় না এমন নয়, বিশেষ ক্ষেত্রে এর আগেও করা যেতে পারে বা পরেও করা যেতে পারে। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার দ্বারা হার্টের স্ট্রাকচার বা গঠনগত ত্রুটি সম্পর্কে আমরা অনেক বেশি কনফিডেন্টলি মন্তব্য করতে পারি। ফিটাল ইকো সবার ক্ষেত্রেই যে করা হয় এমন নয়, কিন্তু বিশেষ ধরনের ক্ষেত্রে, যেমন মায়ের যদি ডায়াবেটিস থাকে, যদি টুইন প্রেগনেন্সি হয়, মায়ের বিএমআই বা শারীরিক স্থূলতা যদি একটু বেশির দিকে থাকে, এই সমস্ত সিচুয়েশনে কিন্তু আমরা অবশ্যই আজকাল ফিটাল ইকো রেকমেন্ড করে থাকি। পরিবারে যদি কোনো হার্টের ডিজিজের হিস্ট্রি থাকে, বাবা মায়ের যদি কোনো হার্টে গঠনগত ত্রুটি থাকে, যদি কোনো আগে সিবলিং হয়ে থাকে বা ভাই বোন হয়ে থাকে যার হার্টের কোনো রকম সমস্যা ছিল, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ফিটাল ইকোর কথা বলে থাকি, এবং ফিটাল ইকোর দ্বারা হার্টের স্পেশালি কোনো গঠনগত ত্রুটি আছে কিনা বা ভালভ ডিফেক্ট আছে কিনা তা নির্ধারণ করতে আমাদের সুবিধা হয়। এছাড়াও এরপরে আমরা আসবো কিছু জিনগত পরীক্ষার ক্ষেত্রে, যেমন এনটি স্ক্যানের কথা আমি আগেই বলেছি, যার দ্বারা আমরা ডাউন সিনড্রোমের একটা স্ক্রিনিং করি। কিন্তু স্ক্রিনিং করলেই তো শুধু হবে না, স্ক্রিনিং করে শুধু আমরা হাই রিস্ক পপুলেশনকে আইডেন্টিফাই করতে পারি বা চিহ্নিত করতে পারি, কিন্তু এরপর কনফার্মেশনের জন্য কিন্তু আমাদের কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিসের মতো বিশেষ ধরনের কিছু জিনগত পরীক্ষা করতে হয়। এমন যদি হয় যে অ্যানোমালি স্ক্যানের সময় আমরা দেখি যে কোনো বাচ্চার মাল্টিপল বার্থ ডিফেক্ট আছে, অর্থাৎ ব্রেনেও কিছু সমস্যা দেখা যাচ্ছে, হার্টেও কিছু সমস্যা দেখা যাচ্ছে, বা হয়তো কিডনিতে সমস্যা দেখা যাচ্ছে, বা এসব কিছুই না, হয়তো দেখা যাচ্ছে শরীরের যে লং বোনসগুলো বা হাড়গুলো সেগুলো স্বাভাবিকের থেকে অনেক ছোট আছে, বা তাদের মিনারেলাইজেশনে বা আকারে কোনো রকম প্রবলেম আছে, সেক্ষেত্রেও কিন্তু তার মূলে কোনো জিনগত সমস্যা বা ক্রোমোজোমাল ত্রুটি আছে কি না দেখার জন্য আমরা অ্যামনিওসেন্টেসিসের মতো কিছু জেনেটিক পরীক্ষা করে থাকি। অ্যামনিওসেন্টেসিস এমন একটি পরীক্ষা যার দ্বারা বিশেষ ধরনের কিছু প্রিকশন নিয়ে আমরা একটি ইনজেকশনের সাহায্যে বা নিডলের সাহায্যে আমরা বাচ্চার আশেপাশে যে অ্যামনিওটিক ফ্লুইড বা লাইকারের স্যাম্পল থাকে তার থেকে একটি অল্প স্যাম্পল তুলে নিয়ে সেটিকে ল্যাবে পাঠাই বিভিন্ন ধরনের জিনগত পরীক্ষা নিরীক্ষার জন্য। অবশ্যই আমরা কি ধরনের গঠনগত ত্রুটি দেখতে পাচ্ছি এবং কি ধরনের জিনগত সমস্যা বা ক্রোমোজোমাল সমস্যা অ্যান্টিসিপেট করছি তার ভিত্তিতে সেই অনুযায়ী জেনেটিক পরীক্ষার ধরনগুলো বদলে বদলে যায়। এ বিষয়ে আমাদের জেনেটিসিস টিম বা জেনেটিক কাউন্সিলরদের টিম তারা আমাদের অনেকখানি সাহায্য করে থাকেন বা গাইড করে থাকেন। বাচ্চার জন্মগত ত্রুটি যদি থাকে তাহলে তারপরে আমাদের কি করণীয়?
প্রথমেই বুঝতে হবে জন্মগত ত্রুটি দু ধরনের হতে পারে। এক ধরনের গঠনগত ত্রুটি যা লিথাল, অর্থাৎ যা লাইফের সাথে কম্প্যাটিবল নয়, বা যে ক্ষেত্রে বাচ্চা জন্ম নিলে তার কোয়ালিটি অফ লাইফ অত্যন্ত খারাপ হবে, বা হয়তো শিশুটি গর্ভাবস্থাতেই মারা যাবে বা জন্মের অব্যবহিত পরেই মারা যাবে। এই ধরনের কিছু সিচুয়েশন হতে পারে, অর্থাৎ যেখানে আমরা কোনো মেজর অ্যানোমালি দেখতে পাচ্ছি যেগুলো কারেক্ট করা সম্ভব নয় সার্জারির দ্বারা বা অন্য কোনো ট্রিটমেন্টের দ্বারা। সেক্ষেত্রে অবশ্যই বাবা মায়েদের কাছে অপশন দেওয়া হবে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমরা টার্মিনেশন কনসিডার করবো সেক্ষেত্রে। এছাড়াও এমন অনেক রকম গঠনগত ত্রুটি থাকতে পারে, যেমন কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, সিপ্যাম অর্থাৎ লাংসে বিভিন্ন ধরনের মাস হওয়া, কিডনির কিছু সমস্যা, যেক্ষেত্রে কিন্তু সার্জারির দ্বারা বাচ্চাটিকে একটি স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব। অতএব বাচ্চার গঠনগত ত্রুটি পাওয়া গেছেই মানেই কিন্তু সেই বাচ্চার জীবন ধারণের সম্ভাবনা সম্পূর্ণভাবে আমরা না করে দিলাম, এমনটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর বলা যায় না। আজকে মেডিকেল সায়েন্স এবং টেকনোলজি সেই জায়গায় পৌঁছেছে যার দ্বারা আমরা কি ধরনের গঠনগত ত্রুটি, সেটা কি কারণে হয়েছে, এই সব কিছু নির্ধারণ করে আদৌ বাচ্চাটিকে অর্থাৎ প্রেগনেন্সিটিকে কন্টিনিউ করা উচিত হবে কিনা, বা বাচ্চাটির কোয়ালিটি অফ লাইফ কেমন হবে, তার ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হবে কিনা, সার্জারি লাগলেও সেই সার্জারি কতটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, এই সব বিষয়ে কিন্তু আমরা একটা সম্যক ধারণা করতে পারি। এবং এই ধারণা করার ক্ষেত্রে ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ এবং আপনার গাইনোকোলজিস্ট তো ইনভলভ থাকবেনই, তার সঙ্গেও মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা কিডনির সমস্যা থাকলে নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ ডাক্তার, হার্টের সমস্যা থাকলে যারা হার্টের সার্জারি করেন অর্থাৎ সিটিভিএস সার্জন, বা যারা হার্টের প্রবলেম নিয়ে ডিল করেন যেমন কার্ডিওলজিস্ট, এই ধরনের যারা বিশেষজ্ঞ, ব্রেনের সমস্যা থাকলে নিউরোলজিস্ট, এদেরকেও আমরা ইনভলভ করি এবং টিম ওয়ার্কের মাধ্যমে আমরা নির্ধারণ করার চেষ্টা করি যে এই বাচ্চাটিকে পৃথিবীতে আনা কতটা যুক্তিযুক্ত হবে এবং তারপরে তার পরবর্তী চিকিৎসা আমরা কিভাবে করব। অর্থাৎ গঠনগত ত্রুটি মানেই কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না। যেমন হয়তো ব্রেনে একটা কোরয়েড প্লেক্সাস সিস্ট কারোর ডায়াগনোসিস হয়েছে এবং তার সঙ্গে আর কোনো রকম ত্রুটি নেই বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু প্রেগনেন্সিটিকে টার্মিনেট করার কথা ভাববো না। বাচ্চার গঠনগত ত্রুটি প্রিভেন্ট করবার কি কোনো রকম উপায় আছে? প্রথমেই বলি যে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে কারণের উপর। সব ক্ষেত্রে আমরা কারণ জানতে পারি না, তাই সব ক্ষেত্রে প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি যে নেওয়া যাবেই তার কোনো মানে নেই, কিন্তু কিছু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করা যায়। যেমন নিউরাল টিউব ডিফেক্ট, অর্থাৎ বাচ্চার ব্রেন এবং স্পাইনের যে অ্যাক্সিসটি আছে স্পাইনাল কর্ডের, সেখানে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা অর্থাৎ ডিফেক্ট আছে কিনা, সেই ধরনের কিছু সমস্যা প্রিভেন্ট করবার জন্য কিন্তু ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন করতে বলা হয়। অর্থাৎ কনসিভ করার 1 মাস আগে থেকেই কিন্তু আমরা ফোলিক অ্যাসিড একটি নির্দিষ্ট রেকমেন্ডেড স্ট্যান্ডার্ড ডোজে সমস্ত মায়েদের নিতে আমরা অ্যাডভাইস করে থাকি। এছাড়াও মায়ের যদি কোনো রকম শারীরিক কন্ডিশন থাকে যা বাচ্চার গঠনগত ত্রুটি পরে ঘটাতে পারে, যেমন মায়ের যদি ডায়াবেটিস মেলাইটাস খুব বেশি পরিমাণে আনকন্ট্রোলড অবস্থায় থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে মায়ের শারীরিক অবস্থাকে অপটিমাইজ করে অর্থাৎ ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে, বা মায়ের যদি অন্যরকম কোনো শারীরিক সমস্যা থাকে সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে তবেই কিন্তু প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। এর দ্বারা কিন্তু বাচ্চার গঠনগত ত্রুটি অনেকখানি অ্যাভয়েড করা সম্ভব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মায়ের হয়তো ডায়াবেটিস, এপিলেপসি বা ব্লাড প্রেশারের সমস্যা আছে বা অন্য কোনো রকমের রোগ আছে যার জন্য তিনি কোনো প্রকার ওষুধ দিচ্ছিলেন। এই ওষুধগুলি কিন্তু কখনোই হঠাৎ করে বন্ধ করবেন না ডাক্তারের অ্যাডভাইস ছাড়া, এবং আপনি যদি প্রেগনেন্সি প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু একটা প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা প্রি প্রেগনেন্সি ডিসকাশনের প্রয়োজন আছে আপনার ডাক্তারের সাথে, যে কোন কোন ওষুধগুলি গর্ভাবস্থায় চললে গর্ভস্থ ভ্রূণের সমস্যা হওয়া সম্ভব এবং সেগুলিকে বন্ধ করে আমরা কোনো সেফ অল্টারনেটিভের দিকে যেতে পারি কিনা, এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। ওভার দ্য কাউন্টার যে মেডিসিনগুলি পাওয়া যায়, যার বিভিন্ন ধরনের ডায়েটারি সাপ্লিমেন্ট, হার্বাল ওষুধ ইত্যাদি, এগুলি আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে খাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি জানেন না যে এই ধরনের কোনো ওষুধ হয়তো বাচ্চার মধ্যে কোনো গঠনগত ত্রুটি জন্ম দিতে পারে। প্রয়োজন হলে যদি পরিবারে এরকম কোনো হিস্ট্রি থাকে যে কোনো জিনগত সমস্যা বা ক্রোমোজোমাল সমস্যা আছে, বা আগের বাচ্চার ক্ষেত্রে যদি ডাউন সিনড্রোম বা অন্য কোনো ধরনের জিনগত সমস্যা ডায়াগনোসড হয়ে থাকে এবং সেক্ষেত্রে হয়তো প্রেগনেন্সিকে টার্মিনেট করা হয়েছে, বা বাচ্চাটির হয়তো কোনো রকম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা অন্য ধরনের কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জেনেটিক কাউন্সিলরের বা জেনেটিসিস্টের সাহায্য নেওয়া প্রয়োজন, যাতে আমরা পরবর্তী প্রেগনেন্সিতে জিনগত সমস্যা আবারও কিছু রিপিট হতে পারে কিনা বা কোনো রকম গঠনগত ত্রুটি আবারও দেখা দিতে পারে কিনা সে বিষয়ে একটা এক্সটেন্সিভ আলোচনা করতে পারি।
তাহলে বার্থ ডিফেক্ট বা বাচ্চার গঠনগত ত্রুটি সম্পর্কে আজকে আমরা একটা আলোচনা করলাম। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানান, আমরা সাধ্যমতো আপনাদের উত্তর দেওয়ার প্রচেষ্টা করব। আপনার গর্ভস্থ শিশুর নিরাপত্তা এবং তার সুস্থতা সম্পূর্ণভাবে নিশ্চিত করার জন্য আপনার ডাক্তার ঠিক যেভাবে আপনাকে বলছে, যেভাবে পরীক্ষা নিরীক্ষা করতে বলছেন, যেভাবে ওষুধ খেতে বলছেন, তা যথাযথভাবে করার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।